আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 চলে আসলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সাজেশন ও নমুনা উত্তর নিয়ে। তার আগে তোমাদের MS ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের কাজের বিষয় দায়িত্বশীল ভূমিকায় আমি। কাজ একে হলো চলো সহপাঠীকে চিনি। একটা প্রশ্ন এরকম থাকতে পারে, যেমন আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করতে পারি। ভৌগোলিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় জিজ্ঞাসা করব। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক ইত্যাদি সম্পর্কে জানব। তো এই যে তথ্যগুলি আছে, এই তথ্যের আলোকে আমি তোমাদের জন্য নমুনা উত্তর তৈরি করেছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে তোমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমি একা কাজ করি এবং আমাকে একা সবগুলি করতে হতে, একই দিনে একই রাতে এতগুলি ভিডিও করতে অনেক সময় লাগে। তাই আমার লেট আওয়ারে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ভিডিওটা খুব আগে যেভাবে দেখেছো সেভাবেই মনোযোগ সহকারে দেখবা এবং গ্রহণ করবা, পাশে থাকবা। নমুনা উত্তরটি আমি সাজিয়েছি এরকম: প্রশ্নমালা তৈরি, প্রশ্নগুলো অবশ্যই আমার উত্তরপত্রে খাতায় লিখব। এই যে এর যে এই কথাগুলোর নমুনা উত্তরে ক নম্বরে থাকবে, প্রশ্নমালা তৈরি করতে বলা হবে তোমাকে। প্রশ্নগুলো অবশ্যই তোমার উত্তরপত্রে খাতায় লিখবা। ভৌগোলিক প্রেক্ষাপট কীরকম, এই যেখানে বলছে যে দুইটা বিষয়, যে ভৌগোলিক প্রেক্ষাপট এবং আরেকটা বলছে যে সামাজিক, এই যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই দুইটা দিক থেকে তোমাদের লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি, দেখো। আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় জিজ্ঞাসা করার জন্য কিছু প্রশ্ন আমি তৈরি করেছি। যেমন তোমার এলাকার, তুমি তোমার বন্ধুকে লেখবা, বলবা যে তোমার এলাকার ভৌগোলিক অবস্থান কোথায়, তোমার এলাকায় প্রধানত কী ধরনের ভূমি রয়েছে, যেমন পাহাড়, সমতল, নদীর তীরবর্তী, যে কোনো একটা তারা লিখতে পারবে। তোমার এলাকায় কোন প্রধান নদী বা জলাশয় আছে, যার এলাকায় প্রধান নদী যেটা সেই নদীর নাম লিখবে, জিজ্ঞাসা করবা। তোমার এলাকার আবহাওয়া কেমন থাকে, গরম না শীতল না বৃষ্টি ইত্যাদি। তোমার এলাকায় প্রাকৃতিক সম্পদ বা খনিজ পদার্থের উপস্থিতি সম্পর্কে কিছু প্রশ্ন বলবা, জিজ্ঞাসা করা। তোমার এলাকায় কৃষি বা প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কী কী। তোমার এলাকায় প্রধানত কোন ধরনের গাছপালা এবং প্রাণী পাওয়া যায়। তোমার পরিবারের কোন ধরনের পরিবেশ বাস করে, যেমন কোন ধরনের পরিবেশে বাস করে, শহরে না গ্রামে না পাহাড়ি এলাকা ইত্যাদি। এইগুলি প্রশ্নগুলি তোমরা রাখতে পারো। এরপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকেও তুমি তোমার সহপাঠীকে বেশ কিছু প্রশ্ন করতে পারো। আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক ইত্যাদি সম্পর্কে জানার জন্য বেশ কিছু প্রশ্ন করবো। যেমন তোমার পরিবারের প্রধান ভাষা কী, তোমার পরিবারের সদস্যরা কি একাধিক ভাষায় কথা বলতে পারেন, তোমার পরিবারের প্রধান উৎসব ও পার্বণগুলো কী কী, তোমার পরিবারের সদস্যরা সাধারণত কী ধরনের পোশাক পরিধান করেন, তোমার পরিবারের ঐতিহ্যবাহী খাদ্যগুলো কী কী, তোমার পরিবারের সদস্যদের কি কোনো বিশেষ সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন, নাচ গান নাটক ইত্যাদি। তোমার পরিবারের কোনো নির্দিষ্ট ধর্ম বা বিশেষ প্রস্তুতি আছে কি, তোমার এলাকায় কোনো বিশেষ সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। এই প্রশ্নগুলির মাধ্যমে আমরা সহপাঠীর পরিবার ও এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবো, যা আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধানে সহায়ক হবে। এবারে খ নম্বর তোমাদের জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, অর্থাৎ জোড়ায় কাজ করতে বলা হবে। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অনেক কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকার জন্য তুমি 20 মিনিট সময় নেবা, ফলে দুটি সাক্ষাৎকার মোট 40 মিনিটের মধ্যে শেষ করবা। এজন্য তোমার সহপাঠীর কাছ থেকে অনুমতি নেবা। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করবা। তো আমি এটা নমুনা উত্তর দিলাম। সাক্ষাৎকারের জন্য যে নির্দেশনা লাগে সেটি সহপাঠীর অনুমতি গ্রহণ। সাক্ষাৎকার শুরুর আগে আপনার সহপাঠীর অনুমতি নিন, অর্থাৎ তুমি তোমার সহপাঠীর অনুমতি নেবে। সাক্ষাৎকারের উদ্দেশ্য প্রক্রিয়া সম্পর্কে তাকে অবহিত করুন। সাক্ষাৎকারটি রেকর্ড করার প্রয়োজন হলে রেকর্ড করার জন্য তার অনুমতি নিন। প্রথম সাক্ষাৎকার তুমি 20 মিনিটে নেবা। ভৌগোলিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করবা। প্রশ্নগুলি সংক্ষিপ্ত স্পষ্ট হয়ে থাকবে। সহপাঠী উত্তরগুলি নোট করুন।
রেকর্ড করুন। দ্বিতীয় সাক্ষাৎকার 20 মিনিট থাকবে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করবা এখানে। এই দ্বিতীয় সাক্ষাৎকারে প্রশ্নগুলি সংক্ষিপ্ত স্পষ্ট করবা, সহপাঠী উত্তরগুলি নোট করো এবং রেকর্ড করবা। এভাবেই তোমরা কাজ করবা। তোমার মনে যা চাই যেরকম প্রশ্ন করবা। তবে আমি এই যে প্রশ্নগুলো কীভাবে, এই দেখো উপরে কিন্তু এই প্রশ্নগুলি দেওয়া আছে। এই প্রশ্নগুলি আলোকেই তুমি সাক্ষাৎকার গ্রহণ করবা এবং ওই প্রশ্নগুলি করবা। এবারে গ নম্বরের কাজ বলছে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপটের সহপাঠী আত্মপরিচয় বিবরণী লিখতে। অর্থাৎ এখানে যে দুইটা প্রেক্ষাপট, ভৌগোলিক এবং সামাজিক, এই দুইটা প্রেক্ষাপট তোমার সহপাঠীর আত্মপরিচয় বিবরণী লিখতে হবে। আমি নমুনোত্তরটা সাজিয়েছি যেরকম সহপাঠীর আত্মপরিচয় বিবরণী, সহপাঠীর নাম আহমেদ দিয়ে দিয়েছিলাম। ভৌগোলিক প্রেক্ষাপট, আমাদের পরিবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে বসবাস করে। এলাকাটি পাহাড়ি ভূখণ্ড দ্বারা বেষ্টিত, যার মধ্যে প্রধান নদী কর্ণফুলী প্রবাহিত। এই অঞ্চলে মিশ্রিত ভূমি রয়েছে, সেখানে সমতল ও পাহাড়ি উভয় প্রকারের এলাকা রয়েছে। আবহাওয়া সাধারণত গরম এবং আর্দ্র, তবে শীতকালে একটু ঠান্ডা থাকে। পার্বত্য এলাকা হওয়ায় এখানকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কৃষি এবং পর্যটন, যা বাগান ফসল এবং বাঁশের উৎপাদন এবং অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। এই এলাকায় প্রধানত বিভিন্ন প্রকার গাছপালা যেমন বাঁশ, সেগুন এবং ফলের গাছ পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী যেমন হরিণ, বানর এবং বিভিন্ন প্রকারের পাখি এখানে বাস করে। আমাদের আহমেদের পরিবার একটি ছোট্ট গ্রামের পরিবেশে বাস করে, যেখানে গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতার সহজতা লক্ষ্য করা যায়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তোমার পরিচয় তুমি এখানে দেবা। বন্ধু সহপাঠী পরিচয়, আহমেদের পরিবার প্রধানত বাংলা ভাষায় কথা বলে। তারা চট্টগ্রামের স্থানীয় ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত। তাদের প্রধান উৎসবগুলির মধ্যে ঈদ, পূজা এবং নববর্ষ উদযাপন অন্যতম। আহমেদের পরিবারের সদস্যদের সাধারণত ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন, যা স্থানীয় সংস্কৃতির অংশ, ও পুরুষরা পাঞ্জাবি, লুঙ্গি পরেন এবং মহিলারা শাড়ি ও সালোয়ার কামিজ পরিধান করেন। তাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন প্রকার তরকারি। আহমেদের পরিবার বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুসরণ করে, যেমন স্থানীয় নৃত্য, গান, ধর্মীয় অনুষ্ঠান। তারা মুসলিম ধর্ম পালন করে এবং তাদের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি যথাযথভাবে পালন করে থাকে। স্থানীয় এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়, যা এলাকাবাসীর মধ্যে বন্ধন দৃঢ় করে। সতীর্থ মূল্যায়ন, এবারে পুরো কাজ শেষে আমরা সহপাঠী কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের শখ, এনে শখ, এনে শখ, এনে কী হবে বলো, স, এখানে হবে শখটি আমরা খাতায় তুলে কাজটি করব। সহপাঠীর নাম দিলাম আহমদ, ইউনিক আইডি, রোল নাম্বার বসাই দেবা তুমি তোমার মতো করে। এখানে তুমি তোমার, আমি নমুনাতে তুমি তোমার বন্ধুর নাম রাখবা, সহপাঠীর নাম রাখবা এবং তার রোল নাম্বার দেবা। আমার মতামত হ্যাঁ অথবা না তে টিক চিহ্ন দেই। এখানে হ্যাঁ অথবা না আছে। প্রথম প্রশ্ন ছিল, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করছে। হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে। না। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে। হ্যাঁ। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছে। হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে, তার মতামত দিয়েছে। না। এরকম কাজ 2। এইবার হলো তোমার এই হয়ে গেল আমার প্রথম কাজ শেষ। এইবার আমরা চলে আসলাম দ্বিতীয় নম্বর কাজে। কাজ 2, অতীত ও বর্তমান সামাজিক অবস্থা। এখানে তোমাদের এরকম একটা লেখা থাকতে পারে যে, আমরা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতি প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ, বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি এমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব মানুষের জীবন ও জীবিকার তুলনা। আমরা এখানে 2টা আমরা আসছে, আমি একটা আমরা মুসলিম। আমরা ছক 1 ব্যাখ্যা করে লিখি। তার নমুনা উত্তর আমি চালাইছি, অতীতে বাংলাদেশের অঞ্চলের জীবন জীবিকা, বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন জীবিকা। এটা হলো ছক 1। এটা কোথায়? এইটা হলো ছক 1। তো তোমরা যদি না বল তাহলে আমি এখানে লিখতে পারি ছক 1। ঠিক আছে? এই তো অতীতে বাংলা অঞ্চলের মানুষের জীবন জীবিকা আমি লিখেছি। বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকার ইতিহাস খুবই সমৃদ্ধ। অতীতে বাংলা অঞ্চলের মানুষ জীবিকার প্রধানত কৃষির উপর নির্ভরশীল ছিল। নদীমাতৃক অঞ্চলে ধান, পাট
ও অন্যান্য ফসল উৎপাদন ছিল মানুষের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। নদী, খাল, বিল ইত্যাদি জলাশয়ে মাছ ধরা, মাছ ও চাষ ও একটি গুরুত্বপূর্ণ জীবিকা ছিল। এই অঞ্চলে মানুষ মাটি ও পানির উর্বরতা ব্যবহার করে বিভিন্ন প্রকারের কৃষি ফসল ফলাতেন। অতীতে বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল ব্যাপক। সেখানে পণ্য পরিবহন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হতো। মৃৎশিল্প, বস্ত্রশিল্প এবং হস্তশিল্প ছিল মানুষের জীবিকার অংশ। গ্রাম্য অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ এবং গ্রামের মানুষের জীবিকা প্রধানত কৃষি, পশুপালন, মৎস্য আহরণের উপর নির্ভরশীল ছিল। আর বর্তমানে আমার সহপাঠী এলাকার তোমার মানুষের জীবন জীবিকা, আমাদের পরিবার, আহমেদের পরিবার বর্তমানে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে বাস করে। এই এলাকায় প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কৃষি, পর্যটন এবং বনজ সম্পদের উপর নির্ভরশীল। আহমেদের পরিবারের সদস্য চা বাগান, ফসল এবং বাঁশের উৎপাদনে জড়িত। তারা পাহাড়ি জমিতে বিভিন্ন প্রকার ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। তারপরে আমরা মনে হয় এটা পড়ছি। এই অঞ্চলে মানুষের মাটি ও মানুষের উর্বরতা ব্যবহার করে বিভিন্ন প্রকারের কৃষি ফসল ফলাতেন। অতীতে বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল ব্যাপক, যেখানে পণ্য পরিবহন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত। মৃৎশিল্প, বস্ত্রশিল্প, হস্তশিল্প ছিল মানুষের জীবিকা অংশ। আমার মনে এটা পড়া হয়েছে। তো আমরা এখানে আসি। এছাড়া পর্যটন এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস পাহাড়ি সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে পর্যটকরা এখানে আসেন, যা স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখে। আহমেদের এলাকার মানুষ বনজ সম্পদ যেমন কাঠ, বাঁশ ইত্যাদি সংগ্রহ করে এবং এইসব পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এছাড়া স্থানীয় লোকজনের মধ্যে অনেকেই ছোট ব্যবসা, হস্তশিল্প ও অন্যান্য ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে জড়িত। এবার খ নম্বর কাজ, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। এখান থেকে তথ্যটা এরকম যে এই পর্বে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন কোনো এলাকায় নদী থাকে, সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে এটি তুলনামূলক ছক খাতায় বা উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য, জোড়াই কাজের সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য, আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ, পৃষ্ঠা 22 অংশ থেকে আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজটি করব। আমি তোমাদের নমুনা উত্তরটা সাজিয়েছি। এভাবেই দেখো, বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখায় এবং এটি পার্থক্য সৃষ্টি করে। এই তুলনামূলক ছকের উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। নিম্ন একটি ছকের মাধ্যমে দেওয়া হলো। তুলনামূলক ছক, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা। নদী এলাকা, সমভূমি এলাকা, পার্বতী এলাকা আমি দিয়েছি। তো এখানে তোমাদের যে তিনটি এলাকা, সেই এলাকা তিনটি আমি দিয়েছি। তবে নদী এলাকায় কী হয়েছে, বাংলাদেশের উত্তরের অঞ্চলের বসবাস। এখানে বিশাল নদীমূলের জন্য মানুষের জীবিকা ব্যবস্থাপনা প্রয়োজন। এই অঞ্চলের লোকজন মাছ ধরে তাদের জীবিকা চালিত করে, পানি থেকে জীবন অর্জন করেন, জীবিকা অর্জন, পানি থেকে জীবিকা অর্জন করেন। তোমরা এখানে জীবিকা লাগবা, ঠিক আছে। সমভূমি এলাকার সম্পর্কে জানার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার কীভাবে ভিন্ন হতে পারে তা বিবেচনা করা গেল। সমভূমি এলাকার কিছু উদাহরণ হলো এখানে দেওয়া আছে। আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বসবাস, এখানে সুনামগঞ্জ ও হবিগঞ্জের অতিরিক্ত বৃষ্টিপাতে বাংদের বেলাক জীবিকা উপযোগী বৃষ্টি এবং তাদের পানি বসবাস, নারী এবং হুলুলের সাথে একটি ইকোসিস্টেম ব্যবস্থা করা আছে। আর চট্টগ্রামের বনপ্রান্ত, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের পাহাড়ের বিকাশ মানুষের জীবনের সঙ্গে ভিন্নতা তৈরি করে। এই অঞ্চল বৃষ্টিপাতের উপকূলিত ভিত্তি বাসিন্দা তাদের কাজে জীবনযান ব্যবহার করে। তারপরে এখানে মধ্য বাংলা প্রশান্ত এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে, সাংগঠনিক এলাকা নিয়ে আলোচনা করা আছে। তোমরা এগুলো দেখে নমুনা উত্তরটি সাজিয়ে নেবা। এখানেও এই সমতল ভূমির যে এই এলাকাটা, এখানেও একটু বাকি অংশ রয়েছে যে জল প্রবাহিত হয়ে এবং কারণ মুঘল জাতির জল মাধ্যমে জীবন সঙ্গে পানির অন্যরকম ভূমিকা পালন করে। বাস, এবারে তোমরা 3 নম্বর কাজে চলে আসবা। 3 নম্বর কাজে কয়েকটি কাজ আছে। ক, তোমাদের খ, তারপর তোমাদের গ, এই 3টি কাজ এখানে আছে।
তো দেখো তোমরা কাজ 3-এ আমাদের সমাজে বিভিন্ন আত্মজীবনী মানুষের বসবাস, আমরা কীভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। নমুনতার সমাজে বিভিন্ন আত্মজীবন ও মানুষের বসবাস নিয়ে সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের ভাবনাগুলো হতে পারে। এই যে আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি। সম্মানবোধ, সহানুভূতির অভাব, অনুভূতি, এখানে এই কথাগুলো লেখা আছে, তোমরা নিজে লিখে নিতে পারবা। সম্প্রদায়ের অংশ হিসেবে কাজ করা, পয়েন্টের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তোমরা লিখে নিতে পারবা। পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা, পয়েন্টটা লেখা আছে, তোমরা এখানে লিখে দিতে পারবা। পরিবার এবং সমাজের সদস্যদের অনুপ্রাণিত করা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা লিখে নিতে পারবা। এরপরে সমাজের জন্য কাজ করা, সমাজের জন্য প্রয়োগ করার মধ্যে যে প্রাচুর্য সম্পাদন সাক্ষাৎকারের মধ্যে অংশ নিতে পারি এবং সমাজের জন্য নানা অসামাজিক কাজে নিয়োজিত করতে পারি না। দল গঠন আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় করব। আমি একটা নমুনা উত্তর সাজিয়েছি। মিলেমিশে থাকার জন্য করণীয়, সংলাপ ও আলোচনা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা লিখে নেবা। সম্মিলিত সিদ্ধান্ত ব্যাখ্যা দেওয়া আছে, আলোচনা করে নিয়ে লিখবা। করণীয় ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা লিখে নেবা। করণীয়, সম্মান ও সহানুভূতি প্রদর্শন, প্রত্যেকের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা, বিভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্মের প্রতি সহনশীল হওয়া, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম আয়োজন, এখানে তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে। সচেতনতা বৃত্তি, এখানেও ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখানে লিখে নিতে পারবা। সামাজিক সংলাপ, সামাজিক সংলাপের এখানে ব্যাখ্যা দেওয়া, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমে মত বিনিময় করা, সামাজিক সমস্যা তাদের সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করা, সহযোগিতা ও সমর্থন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা 2টা পয়েন্ট লিখে নেবা। প্রক্রিয়া সমাপ্তি, নোট গ্রহণ, কার্য পরিকল্পনা, কার্য সম্পাদন, এই সম্পর্কে লেখা আছে, তোমরা এগুলো লিখে নিতে পারো। এই প্রক্রিয়ার মাধ্যমে দলটি সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। এবার প্রতিবেদন লিখতে হবে, তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। কীভাবে লিখবে এখানে লেখা আছে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। প্রতিবেদনের বিষয়ে সমাজে নানা রকমের আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করবো তা লিখব। সমাজের নানা রকম আত্মপ্রচার মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন তা লিখব। এই কথাগুলোর ভিত্তিতে আমি একটা নমুনা উত্তর দিয়েছি। দায়িত্বশীল ভূমিকা, আমি প্রতিবেদন বিষয় সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ, এই হলো বিষয়। এখন আমরা সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কী করতে পারি তার তালিকা। মানুষের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি ধর্ম সম্পর্কে তোমার জানার চেষ্টা করা, স্থানীয় সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সমাজের দুর্বল ও অসহায় মানুষের সাহায্য করা, সমাজ সেবামূলক কার্যক্রম সমাজসেবা কাজে হিসাব করা। আমি কি করতে পারি তালিকা থেকে একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব। এখানে সমাজের দুর্বল ও অসহায় মানুষের সাহায্য করা, প্রথমে স্থানীয় সমাজসেবা সংস্থার সাথে যোগাযোগ করব, তাদের প্রয়োজনসমূহ সম্পর্কে জানবো। সংস্থার সাথে মিলে একটি কার্যক্রম পরিকল্পনা করব, যেমন খাদ্য বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান। বন্ধু ও পরিবারের সাহায্যে তহবিল সংগ্রহ করব এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করব। সংগৃহীত তহবিল ও সামগ্রী বিতরণের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। প্রয়োজনীয় স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে কাজটি সম্পন্ন করব। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা এখানে। অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম আয়োজন করা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা, বৈচিত্র্যময় সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মত বিনিময় করা। তো এখানে তোমরা এরকম এটা দিতে পারো, দিলে ভালো হয়। এখানে এইটা দিয়া এবং এই সমাজসেবা কার্যক্রম সম্বন্ধে অংশগ্রহণ করা। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব। বৈচিত্র্যময় সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধি, প্রথমে স্থানীয় স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব এবং একটি সচেতনতা বৃদ্ধি কর্মশালা পরিচালনা করব। কর্মশালার জন্য বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ জানাবো। কর্মশালার জন্য একটি পরিকল্পনা ও সময়সূচি তৈরি করব এবং তার সবার সাথে শেয়ার করব। কর্মশালা প্রচারের জন্য পোস্টার, ফ্লায়ার এবং সামাজিক মিডিয়ার সাহায্য নেব।
কর্মশালার দিন সকল সদস্য একত্রে কাজ করে সেটি সফলভাবে সম্পন্ন করব। কর্মশালার পর প্রতিক্রিয়া সংগ্রহ করব এবং ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করব। এই প্রতিবেদনটি আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সাহায্য করবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আগামীকালকের পরীক্ষা তোমাদের নমুনা উত্তর বা সাজেশন। আশা করি তোমরা এই সাজেশন এবং প্রশ্ন দেখে তোমরা আমার তৈরিকৃত ভিডিওটি দেখে তোমরা শতভাগ সফলতা অর্জন করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস, এবং 100% তোমরা সফলতা অর্জন করবে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা ভিডিওটি থেকে অনেক উপকৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো। আমি আশা করি এই ভিডিও থেকে তোমাদের কাছ থেকে 20,000 লাইক পাবো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।